আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করতেছি। আজকে আমাদের 10টার সময় ক্লাসটি নেওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ক্লাসটা 10টার পরিবর্তে 11টায় ক্লাসটা আমরা নিচ্ছি। এর জন্য প্রথমে আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি। আর প্রথমে যথারীতি আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমার লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে সবাই জানান। যদি সব কিছু স্পষ্ট থাকে সবাই একটু কমেন্টস করে জানান যে সব কিছু স্পষ্ট ওকে। এবং যেহেতু রাত 11টা আমরা সবাই ফ্রি আছি, আপনাদের ফ্রেন্ডদেরও আজকের এই মজার ক্লাসটা, খুব বেশি সময় আমি নেব না যেহেতু অনেক দেরি হয়ে গেছে, মজার ক্লাসটা যাতে আপনার সকল ফ্রেন্ডরা করতে পারে এর জন্য কমেন্টে আপনার ফ্রেন্ডদের মেনশন করুন এবং ক্লাসটা আপনার টাইম লাইনে চাইলে শেয়ার করতে পারেন। আশা করি ক্লাসটা আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা একটু কমেন্টস করতে থাকেন। মেহেদি হাসান, কাজল ভাই আছি, থ্যাংক ইউ ব্রাদার। সাদমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম রেজা, হ্যাঁ ভাই ভালো আছি। নরিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছেন দ্রুত যুক্ত হন, আমাকে কমেন্টস করে দ্রুত জানান আমার কথা এবং লেখা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আমরা 2 মিনিটের ভিতরেই ক্লাস শুরু করব। আর সবাই হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে কমেন্টসে মেনশন করুন। আমরা খুব মজার একটি ক্লাস করব, তাই আপনার ফ্রেন্ডরাও যেন এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। সবাই কমেন্টসে ফ্রেন্ডদেরকে মেনশন করুন। আর ক্লাসটা অবশ্যই চাইলে টাইম লাইনে শেয়ার করতে পারেন যাতে আপনার ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, আমরা এখনই শুরু করব। সাবরিনা করিমা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আচ্ছা, আপনারা হচ্ছে মোটামুটি সবাই যেহেতু লিখছেন ক্লিয়ার, আমি হচ্ছে তাহলে ক্লাসের আলোচনায় শুরু করে ফেলি। সবাই এর ভিতর কমেন্টসে সব ফ্রেন্ডদের মেনশন করতে থাকুন, টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিতে থাকুন। আমরা এখনই ক্লাসটা শুরু করে ফেলি তাহলে। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত যেভাবে সাজানো হয়েছে, আমি চ্যাপ্টারটার নাম দিছি কি ম্যাথের ম্যাজিক। আচ্ছা, ম্যাথের ম্যাজিকটা কি, আমরা চাইলে বিভিন্ন দিন একটা ছোট শর্ট ভিডিও অথবা একটা 5 মিনিটের ক্লাস নিতে পারতাম কি যে কোনো একটা শর্টকাটের উপর, যে এই জিনিসটা খুব দ্রুত কীভাবে বের করা যায়। এভাবে যদি আমরা শর্টকাটের উপর ক্লাসগুলো নেই, তখন আপনি একটা চ্যাপ্টারের একটা অংশের শর্টকাট শিখতেছেন, আলটিমেটলি ওই চ্যাপ্টারটা তো পুরো কাভার হচ্ছে না। এর জন্য আমরা যেই ক্লাসগুলো ম্যাথের ম্যাজিক নামে অভিহিত করব, এই ক্লাসগুলোতে আমরা 3টা জিনিস শিখব। প্রথমে শিখব একটা বেসিক অংশ, তারপর শিখব কিভাবে শর্টকাটে সেই জিনিসগুলো বের করা যায়, এরপর শিখবো মুখে মুখে কীভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে এই 3টার সমন্বয়। এবং এই 3টা জিনিস যদি আমরা বুঝতে পারি, ক্লাসের শেষে আমি একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা 40তম বিসিএসে আসছে এবং অধিকাংশ স্টুডেন্টই ম্যাথটা পারে নাই। যদি পুরো ক্লাসটা আমার সাথে আপনারা থাকেন, তাহলে যেই কোশ্চেনটা আমি শুধু আজকে একটা কোশ্চেনই করাবো, আর বাকি সব কিছু হচ্ছে মজার আলোচনা হবে। তখন সেই কোশ্চেনটা ইনশাল্লাহ আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন, যেই কোশ্চেনটা 40তম বিসিএসে মোর দেন 90% স্টুডেন্টই কিন্তু পারে নাই। তাহলে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা শুরু করছি। সবাই একটু লক্ষ্য করেন, আমি প্রথমে শিখব একটা আমি ত্রিভুজ আঁকলাম ABC। এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখন শিখবো একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। ABC, এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে কি একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমি নাম দিলাম এটা সমকোণ। একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই তো? আচ্ছা, খুব ভালো কথা, সবাই মনোযোগ সহকারে বোঝেন। আমি ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যেখানে কোণ বি এখানে 90 ডিগ্রি হয়েছে, এই তো? তার মানে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি সমকোণের বিপরীতে যেই বাহুটা হবে সেটার নাম হচ্ছে অতিভুজ। কি শিখলাম? সমকোণের বিপরীতে যেই বাহুটা সেটার নামই হচ্ছে কি অতিভুজ। তাহলে নোট 1-এ আমরা শিখলাম সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে 1 নম্বর নোট আমরা কি শিখলাম? সমকোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ। খুব ভালো কথা। এইবার মনে করেন এখানে আমি একটা কোণ উৎপন্ন হইলো, মনে করেন থিটা। এবার প্রশ্ন হচ্ছে আমার লম্ব কোণটা আর ভূমি কোণটা। বিষয়টা বোঝেন, আমরা শিখছি কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অনুরূপভাবে আমরা শিখব
থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এটা না, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে 2 নম্বর নোটে আপনারা শিখবেন কি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীতে যে বাহুটা হবে লম্ব। তাহলে আলটিমেটলি বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি ভূমি। তাহলে আপনারা এটার নাম দিলাম আমি ফিগার 1। আমরা ফিগার 1 থেকে কি শিখলাম? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে একটা কি কোণ বি, এটা 90 ডিগ্রি, কারণ এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে। এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ, আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এই পর্যন্ত কথা বোঝা গেছে? তাহলে বাকি যেই বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ, এটাকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা যাবো ফিগার 2তে। ফিগার 2তে এসে ঘটনাটা ঘটছে, আমি আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। আচ্ছা, যথারীতি এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, দ্যাট মিনস হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি বা সমকোণ যাই বলি না কেন। আমরা একটু আগে শিখছি কি সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, এইবার আপনি মনে করেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যেটার নাম হচ্ছে থিটা। আগের বার আলোচনা ছিল কি এখানে যদি একটা কোণ থিটা উৎপন্ন হয়, এবার হচ্ছে কি এখানে একটা কোণ থিটা উৎপন্ন হয়েছে। বিষয়টা সবাই খুব ভালো মতো বোঝেন। আমরা শিখছি কি থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। সাধারণত আমরা সবসময় কিন্তু এটারে লম্ব ধরি, এটারে ভূমি ধরি, আর এটারে ধরি অতিভুজ। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ, আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে সবসময় লম্ব। তার মানে থিটা যদি এখানে থাকে তাহলে লম্ব হবে এটা, আর ফিগার 1-এর মতো যদি থিটা এখানে উৎপন্ন হতো তাহলে লম্ব হইতো এটা এটা। তাহলে আলটিমেটলি এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, ভূমিকে আমি আলাদাভাবে মনে রাখবো না, তাহলে ভূমি হচ্ছে কি এটা। তাহলে আমরা দুইটা নোট যদি মনে রাখি, তাহলে ফিগার যেভাবেই আমাকে দেখ না কেন, যদি থিটা কোণ এখানে দেয় তাইলেও আমি পারবো, এখানে দিলে আমি পারবো। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীত বাহু, মানে টোটাল আলোচনার সামারিটা কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি মানে সমকোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এখানে যেহেতু থিটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে থিটার বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে লম্ব। যদি এখানে থিটা উৎপন্ন হতো তাহলে এটার বিপরীত বাহু হতো কি লম্ব। যদি পুরো বেসিকটা সবাই বুঝে থাকেন, আমি এইটার আলোচনার নাম দিলাম টাইপ 1। যদি সবাই বেসিকটা বুঝে থাকেন একটু কমেন্টসে জানান বেসিক ডান। আশা করি ইনশাল্লাহ আর কোনোদিনই আপনার লম্ব, ভূমি, অতিভুজ এটা নিয়ে আর কখনোই কোনো কোশ্চেনে আপনার প্রবলেম হবে না। সবাই একটু কমেন্টসে আমাকে জানান বেসিক ডান। সবাই একটু দ্রুত কমেন্টসে জানান আপনারা বেসিকটা বুঝছেন কিনা। আর যদি বেসিকটা বুঝে থাকেন, বেসিক ডানের পাশাপাশি আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করেন। এখনো তো মজা শুরু হয় নাই, মাত্র বেসিক পড়ালাম। এরপর একটু মুখে মুখে কিভাবে শর্টকাট করা যায় সেটা, তারপর তো লাস্টে মূল আকর্ষণ শেষে। সবাই যদি বেসিক বুঝে থাকেন ইনশাল্লাহ আজকের পর থেকে লম্ব, ভূমি আর অতিভুজ এটা ফাইন্ড আউট করতে কারো কি কোনো সমস্যা হবে? অনেক সময় কিন্তু পরীক্ষায় সরাসরি অবজেক্টিভ আছে সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ। কথা কি বুঝছেন? বেশ বিস্তারিত আলোচনা আমরা ত্রিভুজে শিখবো, আজকে আমরা ত্রিভুজের আলোচনা করতেছি না। আচ্ছা, যদি বেসিক সবাই ডান হয়ে থাকে, সবাই কিন্তু অনুরোধ রইল ফ্রেন্ডদের কিন্তু মেনশন করতেছেন না, মেনশন করতে হবে, তা নাহলে ক্লাসটা অনেক বেশি জমজমাট হবে না। আর ক্লাসটা তো শেয়ারও করতে হবে টাইম লাইনে, তা না হলে হচ্ছে ক্লাসটা তো সবাই দেখতে পাবে না। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম আমরা সবাই বেসিক বুঝছি। এইবার আমাদের আলোচনা হচ্ছে টাইপ 2। টাইপ 2 আমরা আলোচনা করবো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সবাই একটু বিষয়টা দেখেন। A B C এটা যদি ঠিক হয় তাহলে এটা হবে লম্ব, এ হচ্ছে অতিভুজ, এ হচ্ছে ভূমি।
আচ্ছা, এইবার আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো। প্রথমে আমি হচ্ছে নর্মাল আমরা 9 10-এ যেভাবে শিখছি ঠিক সেভাবে শিখবো, তারপর এটা সহজে কিভাবে মনে রাখবেন আমি সেটা শিখাবো। আচ্ছা, এবিসি আমি একটা ত্রিভুজ দিলাম, এখানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কেন কোনটা লম্ব হয়েছে, কোনটা অতিভুজ হয়েছে, কেন ভূমি হয়েছে, এটা আমি একটু আগে আপনাদের আলোচনা করছি, তাই আমি এইটার আলোচনায় আর যাবো না। প্রথমে আমি 3টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা। কি কি? সাইন থিটা, সাইন থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কোসেক থিটার। সাইন থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কার? কোসেক থিটার। কস থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে সেক থিটার। ট্যান থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কট থিটার। মানে কি? সাইন থিটার কোসেক থিটা হচ্ছে দুই ভাই, দুই ভাইয়ের স্বভাব চরিত্র হচ্ছে পুরা ভিন্ন। মানে এ যা করে কোসেক থিটা তার উল্টা করে। সে কস থিটার আবার ভাই হচ্ছে সেক থিটা, কস থিটা যা করবে সেক থিটা তার বিপরীতটা করবে। ট্যান থিটার ভাই হচ্ছে কি কট থিটা, তার মানে কি ট্যান থিটা যা করবে কট থিটা তার উল্টাটা করবে। আমি আপাতত এই জিনিসগুলো মুছে দিলাম। আমরা এখন শিখব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার হিসাব। আমরা ছোটবেলায় সাইন থিটা মানে কি শিখছি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে শিখছি কি? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে শিখছি কি? লম্ব বাই ভূমি। এটা আমাদের অনেকেরই মনে থাকে না, অথবা 9 10-ই আমরা মনে রাখতে পারতাম না। এখন এগুলা মনে রাখার জন্য অনেকগুলো কবিতা শিখছিলেন। কবিতাগুলো এমন ছিল, সাইনের কবিতা শিখছিলেন কি? সমুদ্রে লবণ আছে। কসের কবিতা শিখছিলেন কি? কবরে ভূত আছে। ট্যানের কবিতা শিখছিলেন কি? টেরা লম্বা ভূত। ম্যাথমেটিক্স কখনো বাংলা ছন্দ দিয়ে পড়া যাবে না, ম্যাথমেটিক্স পড়তে হবে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। কিভাবে দেখেন, প্রথমে আপনার আমি যদি একটু ম্যাথমেটিক্যাল টার্মে শিখাই, মনে করেন এই লম্ব, এটার নাম্বার দিলেন 1, ভূমি এটার নাম্বার দিলেন 2, অতিভুজ এটার নাম্বার দিলেন 3। মানে কি? 1 2 3। এই পর্যন্ত কি ঠিক আছে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আপনি সাইন থিটারে মনে রাখতে পারেন কি? 13। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, এটারে মনে রাখতে পারেন কি? 23। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, এটার মনে রাখতে পারেন কি? 12। মানে আপনি 6 ডিজিটের একটা মোবাইল নাম্বার মনে রাখেন, 13 23 12। 13 23 12। বিষয়টা দেখেন, 13 মানে কি? লম্ব অতিভুজ। 23 মানে কি? ভূমি অতিভুজ। 12 মানে কি? লম্ব অতিভুজ। আপনি সাইন থিটা জানলেন কি? 13। কস থিটা জানলেন কি? 23। 13 23। ট্যান থিটা মানে জানলেন কি? 12। এইবার আসেন বিষয়টা, 13 লেখা জাস্ট এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিবেন। মানে কি 1/3, 2/3, 1/2। এভাবে তো মনে রাখাটা একটু কঠিন। আপনি 13 মানে মনে রাখবেন কি? 1 আর 3 এর মাঝখানে একটা ভাগ আছে। 23 মানে কি? 2 আর 3 এর মাঝখানে একটা ভাগ আছে। 12 মানে কি? 1 আর 2 এর মাঝখানে একটা ভাগ আছে। তাহলে আমরা মনে রাখলাম কি? 13 23 12। 13 মানে কি? সাইন থিটা। 23 মানে কি? কস থিটা। 12 মানে কি? ট্যান থিটা। আচ্ছা, 13 মানে কি? 1 মানে কি? লম্ব। 3 মানে কি? অতিভুজ। তার মানে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। বুঝা গেছে? 13 মানে কি? 1 হচ্ছে লম্ব, 3 হচ্ছে অতিভুজ। 1 2 3। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? 23 ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? 12 লম্ব বাই ভূমি। এভাবে মনে রাখা কি খুব বেশি কঠিন? তাহলে আপনারা যদি জাস্ট এই 6টা ডিজিট মনে রাখেন, 13 23 12। 13 23 12। 13 হচ্ছে সাইন থিটা, 23 হচ্ছে কস থিটা, 12 হচ্ছে ট্যান থিটা। এইটা যদি বুঝে থাকেন, আমরা শিখেছি কি? সাইনের উল্টো হচ্ছে কি? কোসেক থিটা। মানে কি? সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। অনুরূপভাবে কস থিটা মানে কি? 1/সেক থিটা। আর ট্যান থিটা মানে কি? 1/কট থিটা। এই যদি হয় ঘটনা, তাহলে সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা মানে কি হবে? অতিভুজ বাই লম্ব। আপনি কোসেক থিটারটা কখনোই মনে রাখবেন না, আপনি শুধু মনে রাখবেন কি? সাইন থিটা যদি 13 হয়, সাইন থিটা যদি 13 হয়, তাহলে কোসেক থিটা হবে কি? 31। 13 উল্টা কি? 31 না? তারপর আমি বলছি কি? দুইটার মাঝখানে হবে ভাগ, তার মানে কি? 3/1। 3 মানে কি? অতিভুজ। আর 1 মানে কি? লম্ব। তখন কোসেক থিটা মানে কি? 31। বিষয়টা কি সবাই বুঝছেন? অনুরূপভাবে সেক থিটা মানে হবে কি? 32। কট থিটা মানে হবে কি? 21। আমার কথা কি সবাই বোঝেন নাই? পুরো বিষয়টা আমি সামারি করি। লম্বের নাম্বার দেবেন 1, ভূমির নাম্বার দেবেন 2, অতিভুজের নাম্বার দেবেন 3। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। এভাবে মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলে কি রাখবেন? 13 23 12। 13 মানে কি? সাইন থিটা। কস থিটা মানে হচ্ছে 23, ট্যান থিটা মানে হচ্ছে 12। 1 মানে হচ্ছে লম্ব, 3 মানে হচ্ছে অতিভুজ। 1/3 তার মানে কি? লম্ব বাই অতিভুজ।
সাইন থিটার উল্টা হচ্ছে কি কোসেক থিটা, তাহলে 13 যদি সাইন থিটা হয় কোসেক থিটা হবে কি 31, এটার উল্টা কি 31, তাহলে সেক থিটা হবে কি 32, ট্যান থিটা হবে কি কট থিটা হবে কি 21। আমার কথা কি সবাই বুঝাইতে পারছি? তার মানে আপনি শুধু সাইন থিটা কস থিটা ট্যান থিটারে এভাবে 1 2 3 এই ছবিটা শিখবেন। সাইন থিটা 13 23 12 এতটুকু মনে রাখা খুব বেশি কঠিন না। আপনি মনে করেন আপনার মোবাইলের এইটা হচ্ছে লাস্টের 6 ডিজিট। আমার কথা কি বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 2 ডান। সবাই যদি এটা বুঝে থাকেন টাইপ 2 ডান। আমার মতে কবিতার থেকে এভাবে মনে রাখা সোজা, যদি কারো মনে না থাকে। হাবিব লাবু থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। মাত্র তো শুরু করলাম, যাতে আপনাদের জন্য অনেক কিছু করতে পারি। আর আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমি 12 বছর ধরে এডমিশনের ম্যাথের সাথে জড়িত, মানে 2009 থেকে 2020 সাল পর্যন্ত আপনার এডমিশনের ম্যাথের সাথে আমি খুব সিরিয়াসলি জড়িত ছিলাম। ফার্মগেটে আমি পড়াতাম। চেষ্টা করব এডমিশনের মতো আমি জানি জব ম্যাথও আপনাদের পাশে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় আমার অসংখ্য স্টুডেন্ট পড়াশোনা করতেছে এবং অনেকেই হয়তো এখানে অনেক ক্লাসও করতেছে যারা আমার এক্স স্টুডেন্ট ছিল। আমি চেষ্টা করব জব ম্যাথেও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। টাইপ 2 দেন, টাইপ 2 দেন, টাইপ 2 দেন। তানিয়া তাবাসসুম তন্নি আরেকটু স্লো। হ্যাঁ ভাই আরেকটু স্লো, কিন্তু আজকে সমস্যাটা হয়ে গেছে, অনেক রাতে ক্লাসটা শুরু করছি তো এজন্য একটু মাথায় রাখতে হচ্ছে ক্লাসটা যাতে খুব বেশি দেরি না হয়ে যায়। সাধারণত আমি যেই গতিতে পড়ে আজকে মানে আপু একটু বেশি ফাস্ট পড়াচ্ছি। এডমিশনের ক্লাসগুলো মিস করি ভাইয়া। না, এখন তোমাদের দায়িত্ব নিতে হবে রাসেল মজুমদার, আমাদের দায়িত্ব শেষ, এখন আমাদের নতুন চ্যালেঞ্জ। আচ্ছা তাহলে আমরা হচ্ছে তানিয়া আপু আপনি হচ্ছে আরেকবার একটু পরে ক্লাসটা দেখে নিন। আজকে একটু দ্রুত পড়াতে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা এইবার আমি যাব টাইপ 3-তে। আচ্ছা টাইপ 3টা খুব মজার জিনিস, আপনার শুধু মনোযোগ সহকারে একটু দেখবেন। আমি কিন্তু বলছি পুরো ক্লাসটা যদি আপনি লাস্ট পর্যন্ত করেন 40তম বিসিএস এ যেই কোশ্চেনটা প্রায় অধিকাংশ স্টুডেন্ট পারে নাই সেই কোশ্চেনটার উত্তর আমি আপনাদের কাছ থেকে নেব, এটা আমি চ্যালেঞ্জ করলাম। ওকে, টাইপ 3-তে এসে আমরা শিখব সাইন, কস আর ট্যান, এই তিনটার বিভিন্ন ভ্যালু, মানে কি 0 ডিগ্রিতে কত হয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং আরেকটু পর শিখব 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। এক্ষেত্রে কি হয় আপাতত আমি এতটুকু বাদ দিলাম। আচ্ছা আমি আপনাদের প্রথমে কি বলছি, আমরা তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের জিনিস শিখবো। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। কারণ সাইন যা শিখবো তার উল্টা স্বভাবের হচ্ছে কি কোসেক। সাইন যা করবে কোসেক অলওয়েজ তার উল্টা করবে। সাইন যদি বলে আমি হাফ, কোসেক বলবে আমি 2। কথা কি আপনি বুঝছেন? আচ্ছা কট যা করবে সেক তার উল্টা করবে, ট্যান যা করবে কট তার উল্টা করবে। আচ্ছা আমরা এখন প্রথমে শিখবো সাইনের মানটা। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি খুব ধীর স্থিরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আমি 4-5টা ডিজিট নিলাম, 0 1 2 3 4, 1 2 3 4 5টা ডিজিট নিয়েছি। কেন? আপনি মান জানবেন কয়টার, 0 ডিগ্রির, 30 ডিগ্রির, 45 ডিগ্রির, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে 5টার মান জানবেন। তাই আমি ভ্যালু এনেছি সিরিয়ালি কত, 0 1 2 3 4। আমি কিন্তু সাইনের মান নিয়ে আলোচনা করতেছি, এইটা পারলে বাকি সবগুলা পারবেন। সবগুলা মান রে আমি 4 দ্বারা ভাগ করলাম। কি করলাম, 0 1 2 3 4, 5টা মান নিলাম। পুরা মানটারে সবগুলা মানে আমি কি করলাম 4 দ্বারা ভাগ করলাম এবং পুরা জিনিসটারে আমি একটা রুটের ভিতর আটকে দিলাম। সবাই প্রথমে বিষয়টা বোঝেন, 0 1 2 3 4, 5টা ডিজিট নিলাম। সবগুলা ডিজিটটা আমি 4 দ্বারা ভাগ করব, পুরা বিষয়টার আমি রুটের ভিতর আটকে দিলাম। এখন আপনি যদি প্রত্যেকটা একটু আলাদাভাবে সেপারেট করেন তাহলে কি লেখা যায়, রুট 0/4 এই একটা মান, রুট 1/4 এই একটা মান, রুট 2/4 এই একটা মান, রুট 3/4 এই একটা মান, রুট 4/4 এই একটা মান। বিষয়টা কি বোঝা গেছে? কি করছি মনে রাখার সুবিধার্থে আমি পরে লাস্টে
দ্রুত কীভাবে বের করবেন সেটা শেখাবো। 0 1 2 3 4 এই 5টা ভ্যালু নিলাম, পুরা মানটার 4 দ্বারা ভাগ করব, পুরা বিষয়টার রুট করে দিলাম। প্রত্যেকটা মানে যদি এখন আলাদা করে নেন তাহলে কি 0/4 রুট, 1/4 রুট, 2/4 রুট, রুট 3/4, 4/4। আচ্ছা, 0 এর 4 দ্বারা ভাগ করলে আসে কত? 0। 0 রুট কত? 0। 1/4 এটার রুট করলে আসে কত? 1/2। 2 আর 4 কাটাকাটি করলে আসে কত? 1/2। তাহলে এটার রুট করলে আসে কত? 1/√2। 3 আর 4, 3 এর রুট কি? রুট 3, আর 4 এর রুট কি? 2। 4 আর 4 কাটাকাটি করলে 1, তাহলে ফাইনালি আসে কত? 1। বিষয়টা বোঝেন। 0 ডিভাইডেড বাই 4 মানে কত? 0। 0 রুট কত? 0। 1/4, 1 এর রুট করলে তো 1ই আসে, আর 4 এর রুট করলে আসে কত? 2। এখানে কাটাকাটি করলে 1/2, তাহলে 1 তো 1 এর মধ্যে থাকবে, 2 মানে কি? √2। রুট 3, 4 এর হচ্ছে 2, 4 4 কাটাকাটি করলে কত? 1। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, প্রথম মানটা হচ্ছে 0 ডিগ্রির, দ্বিতীয় মানটা হচ্ছে 30 ডিগ্রির, তৃতীয় মানটা হচ্ছে 45 ডিগ্রির, চতুর্থ মানটা হচ্ছে 60 ডিগ্রির, পঞ্চম মানটা হচ্ছে 90 ডিগ্রির। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 60 ডিগ্রির মান কত? √3/2। আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। সবাই বিষয়টা কি বুঝছেন? বিষয়টা যদি বুঝে থাকেন, এগুলো কার ভ্যালু বের করছি? সাইনের। যদি সাইনের মান আমরা বের করে ফেলি তাহলে বিষয়টা দেখেন, যদি সাইনের মান আপনি বের করতে পারেন, আমি একটু মুছে দেই কারণ নিচের লেখাটা আপনারা নাও দেখতে পারেন। আমি সাইনের মান বের করছি, এই তো আচ্ছা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই ভ্যালুগুলো আমরা বাইর করছি, তাই তো? 0, হাফ, 1/√2, √3/2, 1। এখন আপনার সাইনের বিপরীতকে কোসেক। আপনারা একটা খাতায় নোট লেখেন, 0-র বিপরীত মান হচ্ছে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। তাহলে সাইন 0-র মান যদি 0 হয় তাহলে কোসেক 0-র মান হবে কি? ইনফিনিটি। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, হাফের উল্টা কি? 2। 1/√2 এর উল্টা কি? √2। √3/2 এর উল্টা কি? 2/√3। 1 এর উল্টা কি? 1। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি একটা নোট লিখে রাখেন, 0-র উল্টা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির উল্টা হচ্ছে 0। মানে কোথাও যদি 0 থাকে তার বিপরীত মান নিলে নেবেন ইনফিনিটি, কোথাও যদি ইনফিনিটি থাকে তার বিপরীত মান নিলে নেবেন কত? 0। এটা কি বোঝা গেছে? তাহলে আমরা যেটা শিখলাম, কোসেকের ক্ষেত্রে আমরা কি জানি? 0 ডিগ্রি, এই 0-র উল্টা কি? ইনফিনিটি। 30 ডিগ্রির মান কত? 2। 45 ডিগ্রির মান কত? √2। 60 ডিগ্রির মান কত? 2/√3। 90 ডিগ্রির মান কত? 1। সবাই খাতায় এতটুকু অ্যাড করেন। 0 ইনফিনিটি, 1/2, 2, 1/√2, √2, √3/2, 2/√3, 1/1। তাহলে আমরা সামারিটা কি শিখলাম সাইনের ক্ষেত্রে? আমরা ভ্যালুগুলো নেব কি? 0, 1, 2, 3, 4, 5টা। পুরো ডিজিটটারে ভাগ করবো কত দ্বারা? 4 দ্বারা। তারপর কি করব? পুরোটারে রুট করে দেব। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে নিলাম, নিলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান পেলাম। সাইনের বিপরীত মানগুলো হচ্ছে কি? কোসেক। তাহলে 0-র উল্টা কি? ইনফিনিটি। হাফের উল্টা কি? 2। 1/√2 এর উল্টা কি? √2। √3/2 এর উল্টা কি? 2/√3। 1 এর উল্টা কি? 1। তাহলে আপনাকে পরীক্ষায় যে কোনো একটা মান যদি বের করতে বলে আপনি কি করবেন? আপনি কি পুরো ছকটা লিখবেন? কোনোদিনই না। কি করব তার আগে আমাকে একটু বুঝতে হবে। আমি এইটার নাম দিলাম কেস 1। এতটুকু বুঝছেন কিনা? যারা কেস 1 বুঝছেন তারা একটু লেখেন কেস 1 ডান। তারপর আমি আরো দ্রুত পরীক্ষায় কি করবেন সেটা দেখাচ্ছি। সবাই একটু দ্রুত লেখেন কেস 1 ডান কিনা। যদি কেস 1 ডান হয় তাহলে আমরা পরবর্তীতে আরো দ্রুত কি করব সেটা শিখবো। মানে আমরা পার্ট বাই পার্ট আগাচ্ছি। আমি আপনাদের একদিনই ম্যাথমেটিক্সে খুব দুর্দান্ত কিছু তৈরি করার চেষ্টা আমি করব না, কারণ ম্যাথ হচ্ছে একদিনে শেখার জিনিসটা। আর আপনাদের আমি হচ্ছে চমক ক্লাস নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই যে একটা শর্টকাট শিখিয়ে দিলাম, আল্লাহ অস্থির, ম্যাথ তো খুব সহজেই পারা যায়। আপনি একটা শর্টকাট দিয়ে একটা চ্যাপ্টারের একটা ম্যাথ পারবেন, পুরো চ্যাপ্টার কিন্তু পারবেন না। আজকে আপনি ক্লাসটা আমার দেখেন, আমি যেহেতু এই ক্লাসটা ম্যাথের ম্যাজিক দিছি, এখানে আমি কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে আগাবো। তার মানে আমার যে ম্যাথের ম্যাজিক ক্লাসগুলো থাকবে এগুলো নির্দিষ্ট একটা স্পেসিফিক টপিকের বেসিক শর্টকাট মুখে মুখে ক্যালকুলেশন সবগুলোকে কম্বিনেশন করে পড়ানো হবে। কথা কি আপনি বুঝছেন? এর জন্য যারা হচ্ছে ঠান্ডা মাথায় ম্যাথটা শিখতে চান কিন্তু ম্যাথে ভয় পান, তারা ইনশাল্লাহ রেগুলার ক্লাসগুলো করবেন। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না।
গোলাম কিবরিয়া, থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট টেকনিক আই এভার সিন, মাইন্ড ব্লোয়িং। থ্যাঙ্কস ভাইয়া, রেগুলার ক্লাসগুলো করেন। লোকনাথ, থ্যাঙ্কস ভাইয়া, অসাধারণ কৌশল। মামুন, অভিনব টেকনিক, ধন্যবাদ ভাইয়া। আপনাদের ফ্রেন্ডদের মেনশন করতে হবে, আমার গ্রুপটা একদম নতুন, এখনো কেউ আমাকে চিনেই না। আপনারা যদি সাহায্য করেন সবাই ক্লাসগুলো করবে, উপকৃত হবে। ক্লাসে এখন হচ্ছে 38 জন লাইভ করতেছে বর্তমানে। এই সংখ্যাটা যখন 300 হবে স্বাভাবিকভাবে ক্লাসের মান আরও অনেক বেশি ভালো হবে। এই জন্য আপনাদের ফ্রেন্ডদেরকে ক্লাস শেষে এই গ্রুপে অবশ্যই ইনভাইট করবেন, যাতে সবাই আমরা ক্লাসগুলো করতে পারি। এখনও অনেক চমক বাকি আছে ক্লাসের, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, যে যে জিনিসগুলো আপনি পারেন না এগুলো সবই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে কেস 1 যদি বুঝে থাকি, আপনাকে পরীক্ষার যে কোনো একটা মান দরকার করতে পারে, হয় 0 ডিগ্রির, 30 ডিগ্রির, 45 ডিগ্রির, 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আপনি তো পুরো ছক আঁকবেন না। আপনি যেটা করবেন, আপনি জানেন কি 0 1 2 3 4/4 সাইনের ক্ষেত্রে যখনই আপনি 45 বলবেন, আপনি আঙ্গুলে গোনেন 45 মানে কি 0 30 45, তার মানে আপনার কোন মানটা দরকার? এই মানটা দরকার। তাহলে এই মানটা কি লেখা যায়? √2/4। 2/4 মানে কি 1/45 মানে কি 1/√2। আপনি কি আমার কথা বুঝছেন? যদি আপনার 45 বলে আপনি 3 নম্বর মানটা নেবেন। যদি আপনাকে বলে 90 তাহলে নেবেন কি 0 30 45 60 90, 5 নম্বর মানটা। যদি আপনার বলা হয় 30 মানে কি দ্বিতীয়, তার মানে কি √1/4, এই মানটা নেবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি সাইন বুঝে থাকেন কজের গল্প শেষ। সাইন বুঝে থাকলে কজের গল্প শেষ। এখন পড়াতে টাইম লাগবে না। এবার আমরা শিখবো কজের মান। আচ্ছা, আপনি সাইনে শিখছেন কি 0 1 2 3 4, তারে ভাগ করছেন 4 দ্বারা। এবার যদি উল্টা করে চিন্তা করেন তাহলে কি 4 3 2 1 0, মানে সাইনের ক্ষেত্রে আপনি নেবেন 0 থেকে 4, আর কজের ক্ষেত্রে করবেন উল্টা, মানে কি 4 থেকে 0, তাহলে কি 4 3 2 1 0। পুরাটারে ভাগ করবো আগের মতো 4 দ্বারা। তাহলে এরা যদি সেপারেট করেন তাহলে কি আসে √4/4, √3/4, √2/4, √1/4, √0/4। আমি কি করলাম বিষয়টা একটু বোঝেন। আমি এবার করলাম কি, আগের বার করছি কি 0 1 2 3 4 এই নিয়েছিলাম। এবার আমি উল্টা করছি, 4 থেকে 0 4 দ্বারা ভাগ করলাম। তাহলে 4 ভাগ 4 করলে আসে কত 1, এটা আসে কত √3/2, এটা আসে কত 1/√2, এটা আসে কত 1/2, এটা আসে 0। তাহলে প্রথমটা কার মান কজের ক্ষেত্রে? এটা হচ্ছে 0 ডিগ্রির মান, এটা হচ্ছে কি 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 45 ডিগ্রি, এটা হচ্ছে কি 60 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। আমার কথা কি সবাই বুঝছেন? 1√3/2, 1/√2, 1/2 0। তার মানে আমরা শিখলাম কি এটা হচ্ছে cos 0 এর মান, এটা cos 30 এর মান, এটা cos 45 এর মান, এটা cos 60 এর মান, এটা cos 90 এর মান। আর cos-এর উল্টাই হচ্ছে কি sec। তাহলে 1 এর বিপরীত হবে কি 1, √3/2 এর বিপরীত হবে কি 2/√3, 1/√2 এর বিপরীত হবে কি √2, 1/2 এর বিপরীত হবে কি 2, আর 0 এর বিপরীত কি ইনফিনিটি। এটা তো আমরা সবাই জানি। তাহলে আমি আর sec নিয়ে আপাতত আলোচনা করতেছি না। তাহলে আমি যদি sin আর cos এর সামারি করি, সামারিটা কি? সাইনের ক্ষেত্রে আপনি নেবেন কি 0 1 2 3 4, পুরোটারে ভাগ করবো 4 দ্বারা, তারপর এটারে রুট করে দেবো। এবার যখন যেই মানটা দরকার সেই মানটা বের করবো। কজের ক্ষেত্রে করবো উল্টা, কি 0 থেকে 4 না নিয়ে নেবো কি 4 3 2 1 0, পুরোটারে ভাগ করবো 4 দ্বারা, তারপর করে দেবো রুট। আমার কথা কি সবাই বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 2 ডান। আমি তারপর কেস 3-তে যাচ্ছি। ক্লাস আর 15 মিনিট লাগবে, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। 15 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করে দেবো। সবাই একটু কেস 2টা বুঝছেন কিনা একটু জানান।
আচ্ছা সবাই তাহলে আপনারা কেস 2 বুঝছেন, ধন্যবাদ। এবার আসেন tan এর মানের ব্যাপার। tan এর মানের সময় এবার আপনাকে মনে রাখতে হবে আমি সাইনের ক্ষেত্রে কি করছি 0 1 2 3 4, কজের ক্ষেত্রে করছি উল্টা 4 3 2 1 0। tan এর ক্ষেত্রে করব আমি 0 1 3 9, মানগুলো নেবেন কত 0 1 3 9 0 1 3 9 0 1 3 9। এইবার ভাগ করবেন পুরোটারে 3 দ্বারা, বিষয়টা বোঝেন। সাইন আর কজের ক্ষেত্রে ভাগ করছি 4 দ্বারা, নাম বানিয়েছিলাম 0 থেকে 4, কজে নিয়েছিলাম উল্টা। tan এ এসে কি করবেন 0 1 3 9, এই মানগুলো নেবেন টোটালটারে ভাগ করবেন 3 দ্বারা, গল্প একে করে দেবেন রুট। তাহলে রুট ওভার 0/3 মানে কত 0, রুট ওভার 1/3 মানে কত 1/√3, রুট ওভার 3 3 কাটাকাটি করলে কত 1, 9/3 কাটলে 3 √3। একটু অতিরিক্ত জিনিস মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে tan 90 মানে হচ্ছে ইনফিনিটি। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, এটা একটু আলাদাভাবে মনে রাখবেন, আলাদাভাবে মনে রাখবেন। কথা কি আপনি বুঝছেন? আপনি তাহলে কি করবেন tan 90 মানে ইনফিনিটি আলাদাভাবে মনে রাখছেন। তাহলে tan এর মান যদি 0 ডিগ্রির ক্ষেত্রে 0, 30 ডিগ্রির ক্ষেত্রে এটা, 45 এর ক্ষেত্রে এটা, 60 এর ক্ষেত্রে একটা, 90 এর ক্ষেত্রে এটা। তাহলে যদি আপনাকে cot এর মান বের করতে বলে, গল্প কি আমি শিখাইছি কি 0 এর বিপরীত কি ইনফিনিটি। তাহলে cot 0 ডিগ্রি মানে কি ইনফিনিটি। 1/√3 এর বিপরীত কি √3, 1 এর বিপরীত কি 1, √3 এর বিপরীত কি 1/√3, আর ইনফিনিটির বিপরীত হবে কি 0। আমি আপনাদের প্রথমেই শিখাইছি কি 0 এর বিপরীত হচ্ছে ইনফিনিটি, মানে রিলেশনটা ভাবে মনে রাখেন 0 এর বিপরীত ইনফিনিটি, ইনফিনিটির বিপরীত হচ্ছে 0। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনারা সবাই একটু লেখেন টাইপ 3 ডান, টাইপ 3 ফুল ডান। বাসায় একবার একটু ঠান্ডা মাথায় পুরো শখটা হাতে কলমে করবেন, কারণ আপনার তো এখন অনেক সময় আছে। 15 মিনিট সময় নিয়ে পুরোটা করলেন, 0 এর মান কত, 30 এর মান কত, 45 এর মান কত, 60 এর মান কত, 90 এর মান কত, সবগুলোর মান পুরো একবার বাইর করবেন। এরপর আপনার জীবনে এটা ভুলবেন না। কথা বুঝছেন? এই মানগুলো কষ্ট করে তো মুখস্থ রাখার দরকার নাই। এখন কি আর ওই টাইম আছে যে ছোটবেলার মতো মুখস্থ রাখবো? সবাই যদি বুঝে থাকেন তাহলে টাইপ 3 ফুল ডান। এরপর আপনাদের একটা মজার জিনিস শিখাবো। যারা পুরো টাইপ 3টা বুঝছেন ফুল ডান লেখেন, ফুল ডান লিখলে আমি বুঝবো আপনারা বুঝছেন কিনা। এবার আমাদের হচ্ছে আজকে আমি বলছি কি পুরো ক্লাসটা আমরা যদি বুঝে থাকি, এখন আমি একটা জিনিস পড়াবো, তারপর আমি একটা অঙ্ক শুধু করতে দেবো, যে অঙ্কটা 40তম বিসিএসে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই। ইনশাল্লাহ এই অঙ্কটা আপনারা সবাই পারবেন। ওকে, এটার জন্য ক্লাসটার নাম ম্যাথের ম্যাজিক। আবু তাহের শুভ ভাইয়া 41 এক্সামে পারমিটেশন কম্বিনেশনের ক্লাসটা নিলে খুব উপকার হতো। হ্যাঁ ভাই, আমার ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। আমার গ্রুপের মেম্বারটা আর একটু বাড়ুক, মাত্র 2500। আপনারা একটু হেল্প করেন, মেম্বারটা 4-5 হাজার হলেই কম্বিনেশন, পারমিটেশন, প্রবাবিলিটি, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, তিনোটাই ইনশাল্লাহ আমি খুব সহজভাবে পড়াবো। যদি আমার ক্লাস যারা সবগুলো করছেন, মানে আজকে তো 4 নম্বর ক্লাস, যদি আপনার কাছে মনে হয় আমার 4টা ক্লাসে আপনার কাছে সহজ মনে হয়েছে, তাহলে আমি যেই চ্যাপ্টারই পড়াবো আমি এভাবেই পড়াবো। এটা সম্ভাব্যতা হোক, বিন্যাস হোক, আর সরল যৌগিক মুনাফা হোক। এই জন্য আপনারা একটু আমাকে হেল্প করেন, একটু গ্রুপের মেম্বারটা বাড়ুক, আর একটু প্ল্যাটফর্মটা স্ট্রং হোক, সবই ইনশাল্লাহ সহজভাবে পড়ানো হবে। আচ্ছা সেটা ক্লাস সব হবে, আগে গ্রুপের মেম্বার টেম্বার বাড়ুক, আপনারা একটু ক্লাস করেন, সব কিছু ইনশাল্লাহ নেওয়া হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই টাইপ 3 বুঝছেন। এবার আসেন আজকের দিনের লাস্ট টাইপ 4। টাইপ 4 এর বিষয়টা একটু বোঝেন। আপনার পরীক্ষায় সাইন আর কজের ক্ষেত্রে আমরা শিখছি কি মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 40তম বিসিএস এসে আমরা দেখলাম এমন একটা কোশ্চেন আসছে
যেখানে আমাদের 360 ডিগ্রির মানও জানা লাগতেছে, তাহলে আমি অতিরিক্ত আরও 4টা জিনিসের নাম মার্কিং জানবো, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। আমি সাইন আর কজের 90 ডিগ্রির মানটা অলরেডি জানি, তাই তো? একটা সবাই জিনিস মনোযোগ সহকারে দেখেন, আমি একটা ডিজিট লিখলাম 10, 10-এর বিপরীত কি? -10। এতটুকু মনে রাখা খুব বেশি কঠিন। কি মনে রাখবেন? 10, 10-এর বিপরীত কি? -10। আচ্ছা, এই 10 মানে কি? প্রথম মানটা হচ্ছে সাইন 90, তাহলে পরের মানটা হবে কি? সাইন 180, তারপরের মানটা হবে কি? সাইন 270, তারপরের মানটা হবে কি? সাইন 360। তাহলে আপনি ডিজিটটা মনে রাখলেন কি? 10, 10-এর বিপরীত কি? -10, 10 -10। প্রথমটা হচ্ছে কি? সাইন 90, তাহলে পরেরটা হবে কি? সাইন 180, তারপরেরটা হবে কি? সাইন 270, তারপরেরটা হবে কি? সাইন 360। মানে কি? সাইন 90-এর মান হচ্ছে 1, সাইন 180-এর মান হচ্ছে 0, সাইন 270-এর মান হচ্ছে -1, সাইন 360-এর মান হচ্ছে 0। আপনি যদি এগুলো ম্যাথমেটিক্যালি বের করতে যান, প্রিলিমিনারির জন্য সেটা দরকার নেই, এবং সেভাবে পড়তে গেলে অনেক কিছু জানতে হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষায় এত সময় নাই বা এত কিছু শেখারও সুযোগ নাই, তাহলে আমরা এভাবে মনে রাখবো। মনে কি রাখছেন? মনে রাখলাম 10 -10, প্রথমটা হচ্ছে সাইন 90, তারপরটা সাইন 180, তারপরটা সাইন 270, তারপরটা সাইন 360। এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, এবার একটু পিছনে ব্যাক করি। আমরা সাইনের ক্ষেত্রে শিখছিলাম কি? 0, 1, 2, 3, 4, এভাবে না? কজের ক্ষেত্রে শিখছিলাম কি? তার উল্টা, মানে কি? 4, 3, 2, 1, 0। তার মানে সাইন আর কজের যে রিলেশনটা, উল্টা রিলেশন না? তাহলে সাইন 90 যদি হয় এইটা, তাহলে এইটা হবে কি? কস 360। মানে এখানে আমি 90 দিয়ে গুণা শুরু করছি, তাহলে 90-এর উল্টা যদি গুণা শুরু করি, মানে আগে কি 0, 1, 2, 3, 4 গুনছি, কজের ক্ষেত্রে গুনছি উল্টা, মানে 4, 3, 2, 1, 0 এভাবে। তাহলে 360, তারপরটা কত? 360 হলে 270, তারপরটা কত? 180, তারপরটা কত? 90। মানে কি? সাইন আপনি শুরু করবেন 90 দিয়া, কস শুরু করবেন 360 দিয়া। তাহলে 360-এর পরে কি? 270, তারপরে কত? 180, তারপরে কত? 90। মানে কি? কস 360 ডিগ্রির মান হচ্ছে 1, কস 270-এর মান হচ্ছে 0, কস 180-এর মান হচ্ছে -1, কস 90-এর মান হচ্ছে 0। বিষয়টা কি সবাই বুঝছেন? তাহলে আপনি মনে রাখবেন কি? 10, 10-এর বিপরীত হচ্ছে -10। এই সিরিয়ালটা শুধু মনে রাখেন। সাইনের ক্ষেত্রে শুরু হবে কি? সাইন 90 দিয়া, 90, 180, 270, 360। ক্লিয়ার? আচ্ছা, 90-এর বিপরীত হচ্ছে কি? 360। কজের ক্ষেত্রে আমি যেহেতু বিপরীত সম্পর্ক জানি, 360, 270, 180, 200, শুধু 90। এতটুকু যদি সবাই বুঝে থাকেন, তাহলে শুধু লেখেন বেসিক ডান। এরপর আমি 40তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করাচ্ছি। এতটুকু যদি সবাই বুঝে থাকেন, একটু লেখেন বেসিক ডান। এতটুকু বুঝে থাকলে সবাই লেখেন বেসিক ডান। আজকের দিনের লাস্ট আলোচনা, টোটাল আলোচনা দিয়া আজকের দিনে আমরা লাস্ট এখন ফর্মেটে চলে আসলাম। n π/2 এত অনুক্রমটির চতুর্থ পদ। এটা হচ্ছে 40তম বিসিএস এর খুবই এক্সেপশনাল একটা কোশ্চেন। ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা পারেনি। 40তম প্রিলি। এখন দেখেন এটা আমরা কত সহজে সলভ করব। cos n π/2 এত অনুক্রমটির চতুর্থ পদ। আচ্ছা, আগে একটু দেখি তো কি অবস্থা, ডান টান লিখছেন কিনা। আচ্ছা, বেসিক যেহেতু বুঝছেন, এবার আসেন আমরা পুরো কোশ্চেনটা প্রথমে আমরা 40তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করব। তারপর এই টাইপের যদি আরো কোনো কোশ্চেন আসে আমরা কি করব দেখেন। বলা হয়েছে কি এত অনুক্রমটির চতুর্থ পদ। চতুর্থ পদ মানে হচ্ছে n = 4। অনুক্রমটির যদি চতুর্থ পদ বলে, তার মানে n এর মান দেওয়া আছে 4। যদি তৃতীয় পদ বলতো তাহলে n এর মান নিতাম 3, দ্বিতীয় পদ বললে নিতাম n এর মান 2। কথা কি আমার বোঝা গেছে? তাহলে আপনি প্রথমে দেখবেন এখানে কোন পদটা বের করতে বলছে। বের করতে বলছে চতুর্থ পদ। কজ না দিয়ে সাইন দেখ, কোনো সমস্যা নেই, গল্প একই। তাহলে শিখলাম কি চতুর্থ পদ বলছে, তার মানে n এর মান হচ্ছে 4। তাহলে cos n এর মান যদি 4 বসান, 4/π/2। আচ্ছা, আমরা জানি কি পাই সমান সমান কত? 180 ডিগ্রি। আর 2π সমান সমান কত? 2 × 180 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 360 ডিগ্রি। এটা তো মানে আমরা সবাই জানি, না জানলে নোটা করে রাখেন। পাই মানে হচ্ছে যদি ডিগ্রিতে কনভার্ট করেন 180 ডিগ্রি, 2π মানে কি তাহলে 360 ডিগ্রি।
2 × 180 ডিগ্রি, তার মানে আপনি সরাসরি মনে রাখবেন পাই মানে 180, 2 পাই মানে হচ্ছে 360। তাহলে এখান থেকে আপনি যদি কাটাকাটি করেন তাহলে আসে কত, cos 2 পাই, 2 পাই মানে কি শিখছি 360 ডিগ্রি। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে প্রথমে আপনার কাজ কি বাইর করতে বলছি কি অনুক্রমটি চতুর্থ পদ। চতুর্থ পদ মানে কি n = 4, n এর মান যদি এখানে 4 বসান কাটাকাটি করলে আসে কত 2 পাই, 2 পাই মানে কত 360 ডিগ্রি। এবার আমরা গল্প শিখছিলাম কি 1 0 -1 0, এটা হচ্ছে কার মান sin 90 180 270 360। আর কজের ক্ষেত্রে শিখছিলাম কি এটা হচ্ছে 360, এটা 270, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 90। তাহলে আপনার লাগবে কার মান cos 90 cos 360 ডিগ্রির, cos 360 ডিগ্রির মান কত 1, তাহলে অ্যান্সার কত 1। আমার কথা কি সবাই বুঝছেন? বোঝেন নাই? চতুর্থ পদ বলছে তাহলে এর মান 4 বসাবেন, বসাইছেন, বসায় পাইছেন কত cos 360, cos 360 এর মান আপনি জানেন কত 1। এটাকে এখন আপনার কষ্ট করে বের করা লাগলো, অ্যান্সার কত 1। যদি আপনার কোনো কারণে আসতো cos 180, অ্যান্সার হতো কত -1। যদি আসতো cos 270, তাহলে অ্যান্সার হতো কত 0। মানে অনুক্রমটা যদি দ্বিতীয় না তৃতীয় পদ বলতো তখন এর জায়গায় বসাতেন কত 3। আপনি কি আমার কথা সবাই বুঝছেন? বোঝেন নাই? যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই যে ম্যাথ ডান। হ্যাঁ, ম্যাথ ডান লেখাটাই মানে ভালো কথা হবে, ম্যাথ ডান। সবাই যদি কথাটা বুঝে থাকেন সবাই লেখেন ম্যাথ ডান। সবাই যদি ম্যাথটা বুঝে থাকেন লেখেন ম্যাথ ডান, তাহলে আমি বুঝবো আপনাদের কি অবস্থা। এটাই কিন্তু 40তম বিসিএস এর যে 2-3টা এক্সেপশনাল কোশ্চেন ছিল, যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কোশ্চেনগুলো পারে নাই সেই কোশ্চেনগুলোর একটা। তার মানে এখন আপনারা যদি পরীক্ষায় শুধু কজ দিবে তার কোনো কথা আছে? সাইনও তো দিতে পারে, সমস্যা কি? অনুক্রমে কি চতুর্থ পদই দিবে? তৃতীয় পদ দিতে পারে না, দ্বিতীয় পদ দিতে পারে না, যাই দেখ। আবার n π/2 এই স্ট্রাকচারে দিতে হবে? নো, আপনার তো n π/2 না দিয়ে অন্য স্ট্রাকচারও দিতে পারে, যাই দেখ গল্প হচ্ছে এক। আমার কথা কি বোঝেন নাই? আপনার কজ না দিয়ে সাইনও দিতে পারে, অনুক্রমে চতুর্থ পদ না দিয়ে তৃতীয় পদ বা দ্বিতীয় পদও বলতে পারে, n π/2 এরকম স্ট্রাকচার না দিয়ে অন্য কোনো স্ট্রাকচারও দিতে পারে, n π/4 তো দিতে পারে, n π বা সামথিং কিছু অন্যরকমও দিতে পারে, যাই দেখ গল্প হচ্ছে এক। কি আপনি যদি চতুর্থ পদ বলে n এর মান 4 বসাবেন, তৃতীয় পদ বললে n এর মান 3 বসাবেন, দ্বিতীয় পদ বললে n এর মান 2 বসাবেন। এরপরের গল্প কি? এরপরের গল্প হচ্ছে আমি 10 মানে 10 মানে 10-এর বিপরীতে -10, ওইটা দিয়ে তো আমি সাইন 90 180 270 360 cos 90 180 270 360 এমনভাবে জানি কোনোদিনই আর ভোলার সুযোগ নাই। যদি এই পর্যন্ত বুঝে থাকেন, এখন আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস জানবো। এটা হচ্ছে আমাদের ম্যাথের বেসিকের আর ক্যালকুলেশনের আর শর্টকাটের 3টা সমন্বয় নিয়ে আমি একটা ক্লাস নিছি, নাম দিছি ম্যাথের ম্যাজিক। বেসিক্যালি কিন্তু আমি আলোচনা করছি ত্রিকোণমিতির একটা অংশ নিয়ে। এখন আমরা লম্ব ভূমি অতিভুজ কোনটা এই ধরনের কোনো কিছুতে আর আটকাবো না ইনশাল্লাহ। তারপর হচ্ছে সাইন কস টেনের বা তার উল্টা যেটা কোসেক কস, কোসেক সেক কট, কখন লম্ব বা অতিভুজ ভূমি অতিভুজ এগুলো জানছি, মানগুলো জানছি, সব কিছুই জানছি। তার মানে এটা একটা ম্যাথের ম্যাজিক ক্লাসের আমরা একটা অংশ শিখছি। এরকম ম্যাথের ম্যাজিক অসংখ্য ক্লাস আমাদের নিতে হবে যদি অনেক কিছু আমরা শিখতে চাই। আপনারা কি ম্যাথের এই ম্যাজিক এই ক্লাসগুলো ভবিষ্যতে চান কিনা? যদি চান একটু কমেন্টসে জানান যে ভাই আমরা এই ধরনের ক্লাসগুলো চাই। তা না হলে আমি শুধু চ্যাপ্টার ভিত্তিক ক্লাসই নেব। যেমন আমি গত 3টা ক্লাস নিয়েছিলাম কি অসমতা, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আজকে কিন্তু আমি কোনো চ্যাপ্টার করাইনি, কারণ আমি কি আজকে কোনো অঙ্ক করাইছি? অঙ্ক তো করাইনি। এই জন্য আপনারা যদি এই ধরনের ম্যাজিক ক্লাসগুলো আরও চান তাহলে আমাকে একটু কমেন্টসে জানান যে ভাই আমরা এই ধরনের ক্লাস চাই। শুধু চাই লিখলেই হবে, অত কিছু লেখা লাগবে না, কারণ তাহলে আমার সিদ্ধান্ত নেওয়া সুবিধা হবে। সহজ কথা হচ্ছে আপনারা যা চাবেন এই গ্রুপটা সেভাবেই রান করা হবে। যদি আপনারা হচ্ছে এই ধরনের ক্লাস চান, হ্যাঁ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, এটা নিয়ে আপনার কিছু লেখা লাগবে না, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তো হবেই, তাহলে আপনি পরীক্ষায় ম্যাথ অ্যান্সার করবেন কীভাবে? আর এই ক্লাসগুলো করলে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে আমি যখন আপনার ত্রিভুজের কনসেপ্ট পড়াইতে যাব, পিথাগোরাসের উপপাদ্য পড়াইতে গেলে তো আমার লম্ব ভূমি অতিভুজ বোঝা লাগবে। আজকের ক্লাসটা করছেন মানে কি আপনার লম্ব ভূমি অতিভুজ আর কোনোদিনই বোঝা লাগবে না, আপনি কিন্তু বুঝে গেছেন। এর জন্য আমরা হচ্ছে ম্যাজিক ক্লাসগুলো মাঝে মাঝে রাখবো, চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো রাখবো যদি আপনারা চান। বিন্যাস সমাবেশ আর সম্ভাব্যতা এই 3টা হচ্ছে যারা চাকরির পরীক্ষা দিবে তাদের সবার হচ্ছে জাতীয় সমস্যা। মানে আপনি যদি 100 জন জব সিকার মানে যারা হচ্ছে
জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোন 3টা চ্যাপ্টারের ক্লাস আপনি পারেন না, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এবং আপনাদের আমি এইটা বলে আশ্বস্ত করতে পারি আমি গত 12 বছর বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা এই তিনটাতে কতবার পড়াইছি আমি নিজেও জানি না, কারণ এডমিশনে এই 3টা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা ইন্টারমিডিয়েটের জন্য। তার মানে যেহেতু আমি অসংখ্যবার এই 3টা চ্যাপ্টার পড়াইছি, তার মানে আপনাদের আজকে আমি যা পড়াইছি এটা কিন্তু আমি 12 বছর পর আজকে প্রথম পড়াইছি। মানে আমি 12 বছর না, যখন আমি মেট্রিক পাস করছিলাম তখন নিজে পড়ছিলাম, এরপর আমি অনেক বছর পর কিন্তু আজকে পড়াইলাম। তার মানে এই জিনিস পড়াইতে গেলে আমার জড়তা কাজ করতে পারে, কারণ এগুলো তো আমি পড়াই নাই। আর বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা এটা আমার মনে হয় আমি প্রায় 200-র মতো ক্লাস নিছি গত 12 বছরে, প্রাইভেট ব্যাচ, কোচিং এর ক্লাস, এভারেজ প্রতি বছর আমি 15-20টা ক্লাস নিতাম। তাহলে আমি বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা যেহেতু 200 বার পড়াইছি, তাহলে আপনি ইনশাল্লাহ আমার উপরে এতটুকু আস্থা ভরসা রাখতে পারেন বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা পড়ানোর মতো করে যদি ইনশাল্লাহ পড়ানো হয় এগুলো কঠিন না। আর আজকের ক্লাস বরং হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স, সুতরাং আজকের ক্লাস পড়াইতে গেলে আমার বরং সমস্যার কথা কি বুঝছেন? আপনার বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতার দাবি করা লাগবে না, এটা আমি জানি, এটা আমি অবশ্যই আপনাদের পড়াবো এবং আপনাদের আমি এতটুকু এনশিওর করতে পারি ইনশাল্লাহ বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা আপনারা সবাই পারবেন, কারণ 12 বছর ধরে তো এডমিশনে সবাই শিখাইছি, আপনাদের কারণে পারবো না। আচ্ছা, আজকে আর কথা বেশি বড় করব না, আপনাদের আমি কমেন্টসগুলো দেখছি, আপনারা এই ধরনের ক্লাসগুলো চান, এই ধরনের ক্লাসগুলো হবে, অধ্যায়ভিত্তিক ক্লাস হবে, ক্যালকুলেশন মানে কিভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হয় এগুলো হচ্ছে আমার ক্লাস নেওয়ার অনেক ইচ্ছা আছে। আপনারা অনেক কিছুই চান, আপনাদের কাছে আমি শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের আমি সহযোগিতা চাই। আপনারা আপনাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলদের যারা ফ্রেন্ড লিস্টে আছে আমার জন্য একটু কষ্ট করে তাদেরকে ইনভাইট করেন। দৈনিক হচ্ছে 15-20 মিনিট ইনভেস্ট করলেই 100 জন ইনভাইট করা যায়। প্রত্যেকে যদি 400-500 ইনভাইট করেন, সেখান থেকে 50-60 জন আমার গ্রুপে অ্যাড হবে, তাহলে আমার গ্রুপটা খুব দ্রুত 10,000 মেম্বার হয়ে যাবে। যখন 10,000 মেম্বার হয়ে যাবে, অনেক কিছু ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এই গ্রুপটা নিয়ে করার, তখন আমি অনেক কিছুই করতে পারবো। সুতরাং আপনাদের কাছে আমার চাওয়া একটাই, আপনারা আমাকে শুধু একটু হেল্প করেন যাতে আমার এই প্ল্যাটফর্মটা মাত্র আজকে 3 সপ্তাহে আলহামদুলিল্লাহ প্রায় 2,500 মেম্বার হয়ে গেছে। আপনারা একটু হেল্প করলে খুব দ্রুতই আমার 10,000 মেম্বার হয়ে যাবে, তখন আপনাদের আর চাওয়া লাগবে না, চাওয়ার আগে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে আজকের ক্লাসটা আপনারা ইনশাল্লাহ যদি এনজয় করে থাকেন, ম্যাথের ম্যাজিক ক্লাস আরও ভবিষ্যতে অনেক আসবে। আর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, মানে সুদ কষার উপর আমরা একটা ক্লাস নেব। কবে ক্লাস হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো, আমার গ্রুপটা আপনারা ফলো করবেন। গতকালকে আমার হচ্ছে খুব স্নেহভাজন একজন ছোট ভাই, বর্তমানে হচ্ছে যিনি সহকারী কমিশনার হিসেবে ঝিনাইদহতে পোস্টিং, আমার হলের খুব কাছের ছোট ভাই, উনি হচ্ছে তার ভাইবার অভিজ্ঞতা থেকে আপনাদের একটা লেখা শেয়ার করছে। ওই লেখাটা যদি আপনাদের উপকৃত ইনশাল্লাহ অনেকেই হবেন বলে আমি আশা করি। ভবিষ্যতে আরও হচ্ছে বেশ কিছু লেখা আসবে, বিশেষ করে যারা 43 প্রথম বিসিএস দিবেন তাদের জন্য করণীয় কি, আমি হচ্ছে আমার যারা কাছের পরিচিত বড় ভাই, ছোট ভাই, বন্ধু পরিচিত যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে আছে, যারা হচ্ছে বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে আমি অনুরোধ করব তারা জানি তাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে। একজন নতুন বিসিএস যে দেবে সে কীভাবে পড়াশোনা করবে, তারপর হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ে সে যদি এখন থেকেই প্রস্তুতি নিতে চায় সে কি করবে, এগুলো নিয়ে নিয়মিত লেখা আসবে। আপনারা লেখাগুলো ফলো করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টস করবেন এবং অবশ্যই বিনয়ের সাথে কমেন্টসটি করবেন, কারণ যিনি আপনার জন্য লিখছেন উনি কিন্তু আপনার জন্য লিখতেছেন। তার মানে আপনি যেহেতু তার দ্বারা উপকৃত হবেন, তার মানে আপনার ভিতর কিন্তু অবশ্যই বিনয় শব্দটা থাকতে হবে। আপনি বিনয়ের সহিত আপনার কোশ্চেনটা করবেন, আমি চেষ্টা করব আমার সেই স্নেহভাজন ছোট ভাই অথবা শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি লেখাটা লিখবেন তার মাধ্যমে ওই প্রশ্নগুলোর উত্তর জানি আপনারা জানতে পারেন। আমার কথা কি বুঝছেন? আজকে অনেক রাত অলরেডি হয়ে গেছে, আর সময় নষ্ট করব না। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে সরল ও যৌগিক মুনাফার কোনো না কোনো নতুন কৌশল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের এই গ্রুপে অনেক অনেক বেশি ইনভাইট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।